আমার কথা হচ্ছে আমরা চেষ্টা করব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, ভদ্রতার মধ্যে আমরা সুন্দরভাবে সংগঠন চালানোর জন্য এবং দেশকে যেন সুন্দরভাবে পরিচালনা করা হয়। সে সাথে আপনাদেরও সহযোগিতা লাগবে, ছাত্রদের যথেষ্ট সহযোগিতা করেছেন, সেজন্য আমরা চিরঋণীয়। এবং সেই সাথে আমরাও চেষ্টা করব, যারা সঙ্গী সাথে ছিলাম তারাও চেষ্টা করবো সুন্দরভাবে আমরা চালানোর জন্য। হ্যাঁ, বিগত সময়ে যারা শিল্পী যারা ছিল তাদেরকে অন্যান্য সেটে কাজে নিত না বা দলীয় কাজ করার কারণে, এবং অ্যাওয়ার্ড পাওয়ার একটা বিষয় ছিল যে জাতীয় চলচ্চিত্র আসলে ওইভাবে আপনারা পেয়েছেন কিনা, যে দলীয় থাকার কারণে আপনারা বঞ্চিত হয়েছেন কিনা। খুব আফসোস আছে। অ্যাওয়ার্ডটা মানে পুরস্কারটা আসলে দলীয় ব্যাপারটা হয়ে গেছে, একদল হয়ে গেছে যে আমি আমার শুভাকাঙ্ক্ষীকে, আমি আমার সাপোর্টিং হিসাবে যোগ্য সে অ্যাওয়ার্ড কিন্তু কোনোদিনই পাইনি এবং তার কথা আলোচনাই করেনি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা চেষ্টা করব সুন্দরভাবে পরিচালনা এবং সহযোগিতা করার জন্য। দেশ পরিচালনা করাই ব্যর্থ, মানে সেই জায়গাটা কখনো সে স্বীকার করে না এবং সবসময় সে লাউডলি বলে গিয়েছে যে সে সঠিকভাবে দেশ পরিচালনা করছে, মানে এই ব্যাপারটা, এবং সব শেষে সে দেশ থেকে পালালো, মানে এই ব্যাপারটা একটু আসলে এর সঙ্গে যুক্ত করবেন আপনি। এখন পালানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি তো চুরি করি, আমি ধরা পড়লে আমার কী হবে আপনারা বুঝতে পারতেছেন। সেই নিজের লজ্জায় সে দেশ থেকে চলে গেল। আমার মনে হয় পৃথিবীর মধ্যে কোথাও এই ধরনের এরকম ঘটনা, নজিরবিহীন ঘটনা নেই। মনে হচ্ছে এটা কিয়ামতের লক্ষণ। শিবা শানু ভাই, একটু আপনার কাছে জানতে চাই, এই যে বর্তমান সময়ে এসে এখন বর্তমান আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ঋণের বোঝা আছে, মানে এখন পর্যন্ত আছে, কিন্তু এই ঋণের বোঝাটা কিন্তু এই সাধারণ মানুষের থেকেই যাবে, কিন্তু এটা কিন্তু সরকারই করে গিয়েছে, মানে এই ব্যাপারটা একটু আপনি আসলে যুক্ত করবেন। দেখেন, আমাদের মাথার উপরে যে ঋণের বোঝাটা, তারা মেগা প্রকল্পের মাধ্যমে, মেগা প্রকল্পের নামে তারা মেগা লুটতরাজ করেছে, মেগা চুরি করেছে, এবং সেই চুরির কারণেই কিন্তু আজকে আমরা ঋণে জর্জরিত, ঋণের বোঝা আমাদের মাথায় এসে পড়েছে। অথচ আপনি খেয়াল করে দেখবেন যে আমরা বাঙালিরা যেরকম পরিশ্রম করে দেশে বিদেশে পরিশ্রম করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা টাকা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, তাদের টাকা এরা মেগা প্রকল্পে চুরি করে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি জনগণের রায়ের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকার এই চুরি থেকে এরকম চুরি করবে না। যেহেতু তারা জনগণের রায়ে নির্বাচিত ছিল না, তারা নিজেদের ইচ্ছা মতো দিনের ভোট রাতে করে বিনা ভোটে নির্বাচিত হয়ে, আবার আমি দামি স্বামীর ভোটে নির্বাচিত হয়ে তারা তাদের খেয়াল খুশির মতো যা ইচ্ছা তাই 10,000-12,000 কোটি টাকার পদ্মা সেতু শেষ পর্যন্ত 40,000 কোটি টাকা নিয়ে ঠেকিয়েছে চুরির কারণে। তো ইনশাআল্লাহ যদি আপনারা সহ জনগণ আমাদের পাশে থাকে, যদি জনগণের রায়ে যদি একটি সুন্দর গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমার বিশ্বাস যে এই চুরিগুলো বন্ধ হবে এবং দেশের টাকা দেশেই থাকবে, দেশের উন্নয়ন হবে এবং আমরা ঋণের থেকে অচিরে মুক্তি পাবো। যেগুলো টাকা পাচার হয়ে গেছে সেগুলো টাকা কি আসলে সেগুলো টাকা আমি দাবি জানাবো যে আগামী দিনে সরকারের কাছে সেই টাকাগুলো যথাসম্ভব ইন্টারন্যাশনাল লবিং করে সেই টাকাগুলো দেশের টাকা দেশে বানানোর জন্য এবং দেশের টাকা তারা পাচার করছে তার উপযুক্ত বিচার করা। কোনো সুযোগ নাই যে 10% 15% দিয়ে আপনার টাকা লাগান, টাকা পুরোটা দেশে আনে, তারপর বাকিটা করবে। আরেকটা মুখ্য বিষয় সেটা হলো যে বাক স্বাধীনতা, মানে হস্তক্ষেপ করা হয়েছিল এবং সাংবাদিকদেরকেও নিজের আয়ত্তে নিয়ে কাজ করেছে এবং সাধারণ জনগণ কখনো তার বিরুদ্ধে কথা বলতে পারে না, তাকে হামলা দিয়ে এবং র্যাব ডিবি দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, মানে এই ব্যাপারগুলো আসলে কতটা বিভ্রান্তিকর ছিল সেই সময়টা। বাক স্বাধীনতার কথা বিভ্রান্ত, অবশ্যই এটা বিভ্রান্তকর এবং এটা খুবই অপমানজনক। আমি তো কথা বলতে পারি নাই, আপনারা লিখতে তো পারেন, জি, যে লিখছে তারা তো সাইজ করেছে, আমাদের মাহমুদুর রহমান সাহেবকে সাইজ করছে না তারা, অনেক সাংবাদিক, অনেক বড় সম্পাদক তারা লাঞ্ছিত করেছে, দেশ থেকে বাধ্য করেছে। যারা সঠিক কথা লিখতো, জনগণের কথা যারা লিখতো, সত্যি তাদেরকে দেশ থেকেও ইভেন আপনি চিন্তা করে দেখেন, দেশের প্রধান বিচারপতি সে ন্যায় বিচার করার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে এবং তাকে লাঞ্ছিত, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বঙ্গভবনে ঢুকে, স্বীকারও করছে এবং সেটা উনি তার নিজের বইতে লিখছেন এবং তিনি ইন্টারভিউতে বলছেন তাকে সাথে কী করা হয়েছে। এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের একেবারে তারা মাটির সোয়াদ নিচে থাকলেও ওইখান থেকে ধরে তাদের বিচার করা হয়েছে। পাশাপাশি চলচ্চিত্র পাড়ায় একটা রাজনীতি আমরা দেখেছি যে সব সময় চলেছে এবং সব সময় একতরফা, মানে যারা আওয়ামী লীগ করে তাদেরকে নিয়েই আসলে সংগঠন করা হয়েছে এবং তাদেরকে দিয়েই শিল্পীরা মানে কাজ করেছে, সিনেমায় কাজ করেছে, মানে সেই ব্যাপারগুলো আসলে একটু আপনি যুক্ত করবেন। এবার দেখেন, কম্পেয়ার করে বলি আমি, 2001 থেকে 2006 বিএনপি যখন ক্ষমতা ছিল, বাংলাদেশ সরকার যখন ক্ষমতা ছিল, তখন জাসাসের সম্মানিত সভাপতি ছিলেন আমাদের প্রয়াত শ্রদ্ধেয় ওয়াসিমুল বারী রাজী সাহেব,
রাজীব সাহেব কিন্তু পাশাপাশি এফডিসির এমডিও ছিলেন, কিন্তু তখন আপনাদের খেয়াল আছে কিনা আমাদের স্পষ্ট খেয়াল আছে, তিনি কিন্তু দলীয় দৃষ্টিকোণ থেকে কিছু বিচার করতেন। তিনি ছবি নির্মাণের ক্ষেত্রে, ছবি প্রযোজনার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিয়েছেন, তিনি অভিনয়ের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ এবং দিয়েছেন সহযোগিতা করেছেন তিনি প্রচুরভাবে। কিন্তু যখনই 2006-এর পরে 111 গভর্নমেন্ট আসলো, তারপরে এরা আস্তে আস্তে নিজেদেরকে সংগঠিত করে দুর্বৃত্তরা 2008-এর শেষের দিকে নির্বাচিত হয়ে তারা মানে আশীর্বাদ পুষ্ট নির্বাচনে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় এসে তারা এটাকে আওয়ামী লীগের পার্টি অফিস বানায়। হোয়াট দ্য হেল, মানে কি একটা অবস্থা ছিল। সমিতি আওয়ামী লীগের পার্টি অফিস, সমিতি আওয়ামী লীগের পার্টি অফিস, পরিচালক সমিতি আওয়ামী লীগের পার্টি, মানে সমস্ত জায়গায় ইভেন এফডিসির প্রশাসন আওয়ামী লীগের পার্টি অফিস। নোংরা একটা রাজনীতি পরিণত মানে কি একটা নোংরামি শুরু করলো, প্রতিবার কোনো দাম দিল না যে দলের সে পুরস্কার পাবে বা সে আর ছবি পাবে বা সেই বড় অভিনেতা বা সেই অনেক কিছু। মানে এগুলো দেখলাম অনেক। আমার একটা আশা যে আগামী দিনে হয়তো এগুলো ভেঙে আমরা প্রতিবার মূল্যায়ন করতে পারবো এবং প্রতিভাবান হয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে পারবো। ভাই আমরা দেখছি যে আপনি রাজনীতির মাঠে অনেক সক্রিয় ছিলেন। শেখ হাসিনা পালানোর 2 দিন আগে ব্যারিস্টার সুমন বলেছিল যে এই দেশ কার হাতে দিবে, বিএনপির হাতে দিলে শেষ, কার হাতে দেবে, শেখ হাসিনা কেউ নাই। তো আসলে আপনি ওইখান থেকে ব্যারিস্টার সুমনকে কি বলবেন? দেখেন, ব্যারিস্টার সুমন এর আগেও বলছি যে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপির দায়িত্ব নিতে পারি। তাহলে দেখেন কত বড় বাসটা দিয়ে গেছে উনি প্রধানমন্ত্রীকে। মানে প্রধানমন্ত্রী চাইলে আরেকটা দলের দায়িত্ব নিবে, মানে প্রধানমন্ত্রী সব দলের দায়িত্ব রাখতে পারে। তো উনার কথা, উনি তো নিজের এলাকার দায়িত্ব ঠিক মতো নিতে পারে না। শুদ্ধ বাংলা যে লোক কথা বলতে পারে তার সাথে আমি কি ডিবেট করবো? হইতে পারে সে ব্যারিস্টার, তার এই আজকে সে কোথায় তার দায়িত্বটা দিতাম, কিন্তু সে তো পলাই গেছে। দেখছি তোমরা যে প্লেনে করে ব্যাকবেট নিয়ে পালাইতেছে। তো সেগুলো দায়িত্ব নিয়ে বিএনপির মধ্যে দায়িত্ব সে নিতেছে। শুধু তাই না, প্লেনে এবং বিএনপি আসলে কি হবে না হবে উনি এত বুঝার কি, উনি তো পলিটিশিয়ান না। উনি বলেছে যে এই দেশ যার হাতে দেবে, কার হাতে দিব, তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের তো ক্ষমতা নাই, তোমাদের তো লাঠি দিয়ে বের করে দিবে 2 দিন পর বিএনপি এসে। এই ধরনের কথাও কিন্তু বলে গেছে, প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে কথাগুলো। উনি ইতিহাস সম্বন্ধে কম জানেন, উনি 52-এর ইতিহাস জানেন না, উনি 69-এর ইতিহাস জানেন না, উনি আমাদের 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, উনি স্বৈরাচারের বিরুদ্ধে এরশাদ আন্দোলনের ইতিহাস জানেন না। জানলে উনি এই কথা বলতে পারবেন না। সমস্ত আগে নেতৃত্ব ছাত্ররাই দিচ্ছে। ছাত্ররা নেতৃত্ব দিয়েই এক একটা অপশক্তিগুলোকে বিদায় করছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করছে। ছাত্রদের হাতে নেতৃত্ব থাকবে না তো কার হাতে নেতৃত্ব থাকবে? ছাত্র নেতৃত্ব দিতে পারবে না। যে ছাত্র তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে একটি সরকারের পতন ঘটাতে পারে, সেই ছাত্র ইচ্ছা করলে একটা দেশ চলে। শানু ভাই, আমরা দেখেছি যে যখন প্লেনে উঠবে তখন একটা মরা সাপ ওখানে পড়েছিল, সে সাপ দেখে সে লাফায় টাফায় গেল। তার মানে সে একটা সাপ ভয় পায়, সে দেশ চালাবে কেমন? আসলে একটা কথা শুনছি না যে ওই যে চুন খেয়ে মুখ খুলে দই দেখলে ভয় লাগে। যে ওই অপরাধী কিন্তু গ্রামের চৌকিদার দেখলে ভয় পায়, মানে চৌকিদার তারা অ্যারেস্ট করবে, এই একটা কথা। মরার সাথে তারা ভয় পাবে। এত অপরাধ, এত দুর্নীতি, এত লুটপাট, শেষ নাই। এত হত্যা, শেষের মনে কি নেই। সেই এমপি এর সাথে সাথে হেরিয়ার গাড়ি বদলে ফেলছে, 90 লাখ টাকা হেরিয়ার গাড়ি কিনছে, আবার সে আবার সেটা প্রচার করে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে সে ভালো লোক। আজব ব্যাপার। এটা হলো কিছু। ভাইয়া, ভাই একটা আরেকটা বিষয় হচ্ছে যে যার কারণে এতগুলো প্রাণ ঝরলো, যার কারণে বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে হলো, নষ্ট হলো, পূর্ণ হলো। তা সে দেশ ছেড়ে পালিয়েছে। পালানো মানেই তো আর সমাধান না। আপনি একজন শিল্পী এবং সাধারণ নাগরিক হিসেবে তার বিচার চান কিনা এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে দেশের মাটিতে বিচার চান কিনা? অবশ্যই আমি তার বিচার চাই, এবং সে দেশের বাইরে না, সে ভূমণ্ডলে যেখানে থাকুক সেখান থেকে তাকে ধরে এনে বিচার করতে হবে, এবং তার বিচার আমরা করবো ইনশাআল্লাহ। এবং ইন্টারপোলের মাধ্যমে আনি আর আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা দিয়ে পারি। সে গণহত্যা করছে হিসেবে তার নামে আন্তর্জাতিক আদালতে মামলা হয়। যেহেতু সে গণহত্যার পরিচালক, সে গণহত্যার নির্দেশক। হ্যাঁ, সে গণহত্যা চালাইছে এবং গণহত্যার কারণে তার আন্তর্জাতিক আদালতে বিচার হইতে পারে, তার নামে মামলা হওয়া যায়।